অরিজিত অফিসিয়াল সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার, আমি দোহারের রাজীব। দোহারের সেই জন্মলগ্ন থেকে আজকের দীর্ঘ পথ চলা দোহারের 19টা বছর খুব কম দিন নয়, কিন্তু সেই 19টা বছর আগে 1999 সাল কালিকা প্রসাদের সঙ্গে আমার পরিচয়। কালিকা প্রসাদের কিছু স্বপ্ন, তার কাকার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, সেটা থেকে দোহারের জন্ম। কলকাতার স্টুডেন্টস হলে 7ই আগস্ট 1999 সাল স্টুডেন্টস হলটা যখন বুক করা হয়, তখন দোহারের নামকরণ হয়নি। আমার মনে আছে সেটা বুক করা হয়েছিল রাজীব দাস ও কালিকা প্রসাদ ও সম্প্রদায়। খুব খারাপ একটা নাম, তো মনে হচ্ছিল যে এটা নাম একটা দিতেই হয় হলটা বুক করার জন্য। আমরা হলটা বুক করেছিলাম। যারা গান শুনতে আসবেন বা যাদের কাছে আমরা এই গানগুলো শোনাবো, তারা প্রত্যেকেই আমাদের বন্ধু বান্ধব। কারণ কালিকা প্রসাদ আর আমরা দুজনেই আসামের ছেলে, পড়াশুনো করতে কলকাতায় আসা। কালিকাদার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনেক বন্ধু বান্ধব, যেখানে সে পড়তো। আমিও হিসাব শাস্ত্র নিয়ে পড়তাম। আমারও একটা আলাদা জগৎ,
আলাদা বন্ধুবান্ধবের পরিমণ্ডল। তো আমরা তাদের ডাকবো গান শোনাতে, একটা নাম তো চাই। কালিকাদা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তো যে স্যারের কাছে, তার নাম অভিক মজুমদার। অভিকদার শরণাপন্ন হলো কালিকাদা, সঙ্গে আমিও। জিজ্ঞেস করলাম যে অভিকদা, কি নাম দেওয়া যায়? অভিকদা বলল, একটু ভাবি। তো আমার মনে আছে যে 10 মিনিটের মধ্যেই অভিকদা বলেছিল, তোদের নাম হোক দোহার। তোরা যে আজকে গান শোনাতে চাইছিস, যে ফরম্যাটে তোরা গানগুলো শোনাবি, সেগুলো লোকগান। আর লোকগানের একটা দীর্ঘ ঐতিহ্য, ইতিহাস রয়েছে। যারা লোকশিল্পীরা আছেন তারা এই গানগুলো করেন। আর লোকসঙ্গীতের যে ধরন, তার যে ঐতিহ্য, একজন মূল গায়েন থাকেন আর তার সঙ্গে অনেক দোহার ধরেন। তো সেই জায়গা থেকে অভিকদা এই নামকরণটা করেছিল। আমরা তো বলেছিলাম, বাহ, দারুণ, তাহলে আমাদের নাম হোক দোহারি। সেই দিনটিতে অনুষ্ঠান 7ই অগাস্টের কয়েকদিন আগে একটা হাতে লেখা চিঠি অভিকদা লিখে দিয়েছিল। আমার এখনো মনে আছে, কালিকাদা সেটাকে কালার জেরক্স করে নিয়ে এসেছিল। আমাদের সমস্ত বন্ধু বান্ধবের মধ্যে আমরা সেটা বিতরণ করেছিলাম এবং প্রত্যেককে বলেছিলাম, তোমরা সবাই এসো, আমরা সেই দিনটিতে তোমাদের গান শোনাবো। দোহারের সাথে আমি জন্মসূত্রে বাঁধা। যে সাংগীতিক পরিবেশ নিয়ে আমার বড় হওয়া, সেখান থেকেই পরবর্তীকালে সেই সূত্র ধরেই দেখি হঠাৎ করে একদিন যে আমি যে গান বাজনা নিয়ে বড় হয়েছি, মানে বড় হচ্ছি, তখনও বড় হইনি পুরোটা, তো সেগুলোই একদিন দেখতে পারি একটা বড় প্ল্যাটফর্মে সেই গান বাজনাগুলোই হচ্ছে। আসলে দোহারের যে পূর্বসূত্রটা, যেখান থেকে দোহারের শুরু, যে যার মস্তিষ্ক প্রসূত কালিকা প্রসাদ পারিবারিক সম্পর্কে আমার মামা। তো আমাদের একসাথে, আমি ছোটবেলা থেকে তার কোলে পিঠে বড় হয়েছি। তো তার যে গান বাজনার পরিধি, সে যে গান বাজনা শুনে বড় হয়েছে, তার যে বাড়ির যে গান বাজনা, সেগুলোই এক সময় শুনতে শুনতে তার মধ্যে ঢোকে। এবং তার কাকা অনন্ত ভট্টাচার্য, যার প্রয়াণের পরই তার হঠাৎ করে মনে হয় যে আমি তার জন্য তার যে স্বপ্ন ছিল, সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে গিয়েই আমি এরকম একটা কিছু করি, এরকম একটা অনুষ্ঠান করি যেখানে তার স্বপ্নটাকে আমি দেখতে পাবো, আমি করতে পারবো। তো এরপরেই দোহারের জন্ম হয়। সেই কাকার প্রায় 4-5 হাজার গানের একটা বড় সংগ্রহ ছিল। সেই কাকা থাকতেন শিলচরে। আর কালিকাদা সেই কাকার, কি বলবো, একদমই সর্বক্ষণের সঙ্গী। সেই কাকার একটা দল ছিল, লোকবিচিত্রায় আমাদের কালিকাদা বাজাতো। আর কি বলবো, সর্বক্ষণের সঙ্গী যেহেতু তার কাকার, সমস্ত কাজে সে তার কাকার সঙ্গী। তো 7ই অগাস্টের সেই অনুষ্ঠানে সেই কাকাকে শ্রদ্ধা জ্ঞাপন, সেটাই ছিল মুখ্য উদ্দেশ্য। তার পরবর্তীকালে যে গান হবে কি না হবে সেটা আমরা কেউ জানতাম না, কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল 7ই অগাস্ট গান শোনানো। কিন্তু তার পরবর্তীতে এই গানগুলো আরও আমরা শোনাবো। আজকের দিনে তার নামকরণ দোহার হবে এবং সেটা চলবে, সারা বিশ্বের মানুষ তাকে ভালোবাসবে, সেটা কিন্তু আমরা সেদিন ভাবিও নি। দোহার শব্দের অর্থ হচ্ছে ধুয়ো দেয়া। আমাদের এটা ঐতিহ্যের মধ্যেই আছে যে গ্রামীণ শিল্পীরা, লোকায়ত শিল্পীরা যারা আছেন, তারা গ্রামে গঞ্জে এই দলগতভাবেই তারা গান করেন। একজন হন তাদের মূল গায়েন, আর বাকিরা হচ্ছেন তাদের সঙ্গে ধুয়ো দেন। সেটাই হচ্ছে দোহার। আমাদের কীর্তনের মধ্যেও সেটা দেখা যায়, একজন মূল গায়েন থাকেন আর তার সঙ্গে বাকিরা দোহার দেন।
পরবর্তীকালে এটার একটা অর্থ আমরা বার করেছি, আরেকটি অর্থ, যে আমরা যেহেতু শহরে বড় হওয়া ছেলে, আমরা জিন্স প্যান্ট, আমরা পাঞ্জাবি পরি, আমরা টি শার্ট পরি, পরে আমরা কলেজে পড়াশুনো করেছি, শহরে বড় হয়েছি, কিন্তু আমরা যাদের কথা বলি বা যাদের কাজগুলো নিয়ে আমরা চর্চা করি ভালোবাসার জায়গা থেকে অবশ্যই, তারা হচ্ছেন লোকায়ত শিল্পীরা। সেই লোকায়ত শিল্পীরা হচ্ছেন মূল গায়েন, এটা আমরা বিশ্বাস করি। আর তাদের সেই কথাগুলো, তাদের সেই গান, তাদের সেই লোকায়ত যে ধরন, সেটাকে আমরা সারা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার কাজটা করি। তো আমরা বলি যে প্রান্তিক শিল্পীরা আছেন, তারা হচ্ছেন মূল গায়েন বা মূল শিল্পী, আমরা হচ্ছি তাদের দোহার। 98 সাল থেকে মোটামুটি বলা যেতে পারে যে দোহার তার আত্মপরিচয়ে প্রকাশ পেতে শুরু করলো। সেই জায়গা থেকে দেখলে দোহার কিন্তু আসলে আজকের দিনে দাঁড়িয়ে দোহার যেভাবে পরিচিত, মানে দোহার একটা গানের দল, আন্তর্জাতিক তার বিস্তার, তার খ্যাতি এবং তার স্বীকৃতি অনেকের কাছে ঈর্ষার মতন। কিন্তু দোহার কিন্তু কেবলমাত্র এটা নয়। আমরা যদি মনে করি যে দোহার শুধু গানের দল, কিংবা দোহার বিভিন্ন রকমের সঙ্গীত আয়োজন, বিভিন্ন রকমের সাউন্ডস্কেপ তৈরি করে, এটাই দোহার একমাত্র নয়। আমি বলছি আজ থেকে প্রায় অন্তত 10-15 বছর আগের কথা, যখন দোহার তেমনভাবে দোহার হয়নি, কিন্তু কালিকা প্রসাদ ভেবেছিল দোহার হবে এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা যেখানে ভবিষ্যতের ছেলেমেয়েরা এসে কিছু চর্চা করতে পারবে। এখানে গান থাকবে, গানের টেক্সট থাকবে, লোকবাদ্যযন্ত্র থাকবে। লোকবাদ্যযন্ত্র কিভাবে বাজাতে হয়, কিভাবে চিনতে হয় তার সুর, কিভাবে আলাদা করে নিতে হয়, বা কিভাবে তার চর্চাকে নির্দিষ্ট করে শিখতে হয়, সেইগুলো শেখানো হবে। দোহারের যারা সদস্য, তারা প্রত্যেকে আসলে একটা পরিবারের অংশ। কারণ প্রথম দিন থেকে যখন দোহারের পথ চলা শুরু হয়েছিল, সেই দিনে আমি আর কালিকা প্রসাদ যেমন ছিলাম, আমাদের সঙ্গে ছিলেন নিরঞ্জনদা। নিরঞ্জনদা সারিন্দা বাজাতেন। সেই দিন থেকে 99 সালের সেই 7ই অগাস্ট থেকে আজকের দিন পর্যন্ত নিরঞ্জনদা আমাদের সঙ্গে আছেন। আমরা দোহার 1999 সাল থেকে আমরা সমবেতভাবে লোকসঙ্গীত করে আসছি। 1999 সালে আমাদের এই দল গঠন। তার মাধ্যমে ঘাত প্রতিঘাত, ভালোবাসা, কান্না, হাসি, সুখ দুঃখ সব মিলিয়ে আমরা চলছি। 2001, 2002 ওই সময়ে সত্যজিৎ, অমিত দোহারের সঙ্গে এসছে। আমি ধুনুচি নাচতাম। একটা অনুষ্ঠানে কালিকাদা আমাকে ধুনুচি নাচ দেখেই দোহারে এনেছিল। তারপরে আমি ভাবলাম যে ধুনুচি কেন নাচবো, বসে থাকি। আমি কালিকাদাকে বললাম যে আমি একটু পারকাশন বাজাবো। তখন কালিকাদা আমাকে এই ঘুঙুরটা আরও অনেক রকম যন্ত্র আমাকে কিনে দিল। আমি তখন ওখান থেকে বাজনা শুরু করলাম। তারপর আস্তে আস্তে আমি পারকাশন বাজানোর শিখে গেলাম। আর কোনো এক অনুষ্ঠানে আমি সোমনাথ দাকে দেখেছিলাম পারকাশন বাজাতো। তার থেকে দেখে দেখে কিছু কিছু পারকাশন আমি নিজেই বানাই। এখন নিজে বানাই, লোককে বানিয়ে দিই পারকাশন। আমি অমিত। দোহার আমার কাছে একটা পরিবার। পরিবারে যেরকম সুখ দুঃখ আনন্দ সব মিলেমিশে একটা পরিবার তৈরি হয়, সেরকম দোহার আমার কাছে সুখ দুঃখ আনন্দ নিয়েই এই দোহার পরিবার আমার কাছে। তা একটা বিষয় আমার বলতে খুব ইচ্ছা করছে যে দোহারে যখন আমি আসলাম,
তারপর থেকে এই আজ পর্যন্ত নানান ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি। বিশেষ করে নিজেকে মিউজিক্যালি মানে রিচ করা যেটা বলে সকলে, সেটা কতটা করতে পেরেছি জানি না, কিন্তু অনেক কিছু শিখেছি এই দোহারের কাছ থেকে। পরবর্তীকালে 2005-06 সেই সময়ে মৃগনাভি, তার কিছুটা দিন পর ঋত্বিক দোহারের সঙ্গে এসছে। আমার যে দোহারে আগমন সেটা কিন্তু একটা অদ্ভুত ইতিহাস। আমি দোহারের জন্মলগ্নের প্রায় 5 বছর বাদে দোহারে পারফর্মার হিসেবে নিজেকে প্রতিস্থাপিত করি। সেটার আগে আমি বন্ধুর দেশে বা এই যে ধরনের যে তখন ক্যাসেট বেরোতো, সেই ক্যাসেট কিন্তু আমি প্রত্যেকটা কিনতাম দোহারের, এবং আমি ব্যক্তিগতভাবে দোহারের বিভৎস বড় একজন ফ্যান আর কি। আমি কালিকা প্রসাদের অটোগ্রাফ নিয়েছি, রাজীব দাসের অটোগ্রাফ নিয়েছি। সেই আমি যখন আমি প্রথম দোহারে এসে ডাক পেলাম যে আমাকে বাজানোর জন্য ডাকা হয়েছে, আমার মানসিক অবস্থাটা ভাবুন একবার। সেই জায়গায় দাঁড়িয়ে আমি প্রায় 13 বছর দোহারের হাত ধরে এগিয়ে চলেছি। মানুষের কাছে কতটা পৌঁছেছি সেটা তো অন্য প্রশ্ন, কিন্তু দোহারের কাছে আমি কতটা পৌঁছেছি এটা আমি আমার বুকে হাত দিয়ে বলতে পারি যে আমার দিক থেকে আমি 100 ভাগ পৌঁছেছি। পায়ে প্লাস্টার অবস্থায় আমি প্রথম দেখা করতে এসেছিলাম। ইনফ্যাক্ট প্রসাদদা আমাকে যখন ফোন করেছিল তখন আমি প্রায় বিছানাসজ্জা, পা ভাঙা অবস্থায়। এর আগে আমি দোহারের নাম শুনেছি, তখনও পর্যন্ত দোহারের পারফর্ম দেখার সুযোগ হয়নি। অনেকদিন ধরে ইচ্ছে ছিল দোহারের পারফর্ম দেখব, সুযোগ হয়নি। তারপরে এইরকম একটা পরিস্থিতিতে প্রসাদদার ফোন পাওয়া এবং ওই ভাঙা পা নিয়েই দৌড়ে দৌড়ে আসা দেখা করতে। আমাকে যে কারণে ডাকা হয়েছিল যে তখন একটা বিশেষ প্রোডাকশন চলছিল আজব কুদরতি, তাতে বাঁশি বাজানোর জন্য। সে ভাঙা পায়ে যন্ত্রণা নিয়েও এসেছিলাম মনের আনন্দে, এবং তারপর থেকে আজ পর্যন্ত খুব আনন্দের সঙ্গে দোহার পরিবারের অংশ হিসেবে অসাধারণ একটা যাত্রা আমার জীবনে চলছে। এরপর সম্প্রতি এই বছর মাস 6 রাহুল দোহারের এই পথ চলার সঙ্গী হয়েছে। সম্ভবত 2015 সালে দোহারকে দেখি আমার বাড়ির ওখানে একটা অনুষ্ঠানে, তো দেখে প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়েছিলাম। তো তার আগে আমি বাজাতাম বলতে তবলা বাজাতাম। তো প্রথম বাংলা ঢোল দেখি চোখের সামনে, যে এইভাবে বাংলা ঢোল, লোকগান এভাবে হয়, বাংলা ঢোলটা এভাবে বাজে, ধারণা ছিল না আমার। তো দেখার পর প্রচণ্ড ইন্সপায়ার্ড হলাম। সপ্তাহে বড় মৃগনবী স্যারকে দেখে মানে প্রচণ্ড ইন্সপায়ার্ড হয়েছিলাম। তারপরে কালিকা কাকু তো আসেনি। এই সবটা মিলিয়ে দোহার। আর আমরা যেটা বললাম যে এই গোটা যে দলটা, এই দলে বিগত 8-10 বছর প্রায় একই মুখ দেখা যাচ্ছে। যেটা আমরা বলতাম, অনেককেই আমরা এটা বলেছি, আমি নিজে তো বলেইছি, যেটা আমাদের পারিবারিক বন্ডিং। হয়তো আমি এটা আমাদের ভগবানের কাছে, আল্লাহর কাছে, এটা আমার আজকের দিনে অনুযোগ যে তার হয়তো এটা ভালো লাগেনি যে এই যে আমরা একসঙ্গে মিলেমিশে একটা দলকে নিয়ে পথ চলছি, এটা তার ভালো লাগেনি। তার জন্য সে দলের মাথা, দলের যে প্রাণ, তাকে নিয়ে তিনি চলে গেছেন। তবে দোহারে ঢুকে অনেক কিছু পেয়েছি, কিন্তু যা পেয়েছি তার থেকেও একটা দামি জিনিসকে হারিয়ে ফেলেছি, সেটা ওই মূল্যে পাওয়া যাবে না।
বাবা তো ছিল, বাবা চলে যাওয়ার পর কালিকাদা তো আমার আর একটা বাবা, মানে মারা গেছে মনে করছি আমার বাবা চলে গেছে, মাথার উপর থেকে ছাতা চলে গেছে। কেন কালিকাদা আমাকে কোনো দিন অন্য আমি সেটা ভাবতো না, নিজের পরিবারের মতনই ভাবতো। শিলচরে সবাই মানে এই কালিকাদার ভাইজি, তারপরে ভাগ্নি, সবাই আমাকে মানে ছোটুদা বলতে, মানে এক কথায় ছোটুদা। ওদের ওখানে গেলে ছোটু আমার জন্য একটা ঘর থাকতো, মুকুন্দ কাকুর আছে, মুকুন্দ কাকুর ওখানে শুতাম। কিন্তু কালিকাদা যাওয়ার পরে আমি মনে করলাম যে আমার বাবাকে হারালাম। যেদিনকে কালিকাদা যখন মানে চলে গেল, আমি খবরটা পেলাম, তখন মনে হলো যে আমার পায়ের তলা দিকে মাটিটা সরে গেল। তবু আমি শক্ত করে আছি এখন, কেন তার আশীর্বাদে আমি এখনো শক্ত করে আছি। আপনাদের আমি আর কিছু বলতে পারছি না, এর বেশি বলতে পারছি না। কিন্তু সেই দিন থেকে আমাদের মধ্যে একটা স্ফুলিঙ্গ কাজ করেছে। আমরা দোহারের যারা বাকি সদস্য আছি তারা সেই স্ফুলিঙ্গটাকে সঙ্গে নিয়ে সমস্ত কাজকর্ম করে চলেছি। যে স্বপ্নগুলো কালিকাদা নিজে দেখতো আর আমাদের দেখাতো, সেইগুলোকে এগিয়ে নিয়ে যেতে আমরা বদ্ধপরিকর। আজকের দিনে আমরা সেই কাজগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। আগামীতে অনেক কাজ আসছে যেটা আপনাদের কাছে আসবে, আপনারা দেখতে পাবেন। বাংলার লোক সংস্কৃতিকে ধরে রাখা, সেই লোক সংস্কৃতির যে ধরনগুলো তাকে বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার যে কাজটা দোহার করছে, সেটা দোহার করতে থাকবে। হ্যাঁ, ওই এটা বল, ঢোলটা বল, দিতে বল, কোথায় রাখা আছে সেটা বল, দিতে। হ্যাঁ, এটা না, আরে হ্যাঁ, ঢোলটা দাও। হ্যাঁ, এটা দাও, মৃগর কাছে দাও, নাও ওটা। প্রথম কি দেখবে? আজকে একটা আমার মনে হয় অনেক দিন পরে আমরা আবার করছি, মানে আজকে পুরনো অনেক কথা মনে পড়ছে। তো প্রথম দিকের যে গানগুলো, আমরা অনেকগুলো গান তো আমরা করতাম সেই সময়। তো সেই সময় একদম আমার মনে আছে প্রথম দিকে 99 সালের প্রথম দিকে হবে সেই সময়টাতে, যখন ওই প্রসাদদার সঙ্গে পরিচয় হলো আর কি। আমার তো তার আগে পরিচয় ছিল না। এবার প্রসাদদা, আমি দমদমে একটা মেসে থাকতাম, তো সেই মেসে বললো আমি ওখানেই যাব, আমাদের প্রথম রিহার্সেলটা ওখানেই হবে। ওই প্রথম রিহার্সেলের দিন আমার মনে আছে একটা ডুবকি হাতে নিয়ে গেছিল, আমরা দুজনে দুটো বিছানার মধ্যে বসেছিলাম, মানে মুখোমুখি। সেই মেসে যেরকম হয় সব খাট পাতা থাকে, তো মুখোমুখি বসে ওই ডুবকি বাজিয়ে 2-3-4টে গান হয়েছিল। তার মধ্যে এটা হাসন রাজার গান, আমরা তো জানি। হ্যাঁ, হাসন রাজা একদম 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 আমাদের সেই শ্রীহট্ট অঞ্চলের বিখ্যাত মরমী কবি। বাহিরে দেখি কেবল দয়াময় রে, আসন রাজায় কয়, আসন রাজায় কয়, আমি কিছু নয় রে, আমি কিছু নয়। প্রতিদিনই কালিকাদার মাথায় এক একটা উদ্ভট বুদ্ধি আসতো, সবটাই অবশ্যই সাংগীতিক বুদ্ধি। তো সেখানে
আমরা প্রত্যেকেই তার শরীক। বুদ্ধিগুলো আসার সঙ্গে সঙ্গেই আমাদের সঙ্গে সেটা শেয়ার করত যে আমাদের একটা মাঠ কিনতে হবে। সেটা কেন? যে সেই মাঠে প্রত্যেক মাসে আমরা একটা করে অনুষ্ঠান করব। কারণ সেই মাঠেই যদি আমাদের সেই কর্মশালা, আমাদের সেই লোকগানের ধরন, আমাদের গান বাজনা সবটা যদি হয়, তাহলে সেই লোকগানের মাধুর্য আমরা পুরোটা ধরতে পারি। কালিকা প্রসাদের গবেষণাধর্মী কাজের একটা বড় উদাহরণ, এইটা নিয়েও আমরা আলোচনা করেছি বহুদিন ধরে। আমি নিজে বাংলা সাহিত্যের ছাত্রী, আর ও কম্পারেটিভ লিটারেচার। তো ফলে আমাদের পড়াশুনোর এবং ঘটনাচক্রে আমাদের পড়াশুনো এবং ইন্টারেস্টের বিষয়গুলো বারবার মিলে যাওয়ার ফলে অনেকগুলো চর্চার জায়গায় সুবিধে হয়েছে। অনেক সময় হয়েছে যে বইপত্র ঘাটাঘাটি করতে 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 একটা এমন জিনিস, এমন ইন্টারেস্টিং বিষয় আবিষ্কার হয়েছে যেখান থেকে একটা নতুন সূত্র পাওয়া যায়। এরকমই ঘাটাঘাটি করতে করতে একটা বিষয়ে আমরা ভাবতে শুরু করলাম। প্রসাদ চাইল এইরকম একটা প্রেজেন্টেশন যেখানে 1000 বছরের বাংলা গানের একটা ইতিহাস ধরা থাকবে। কথাটা শুনতে হয়তো সহজ, কিন্তু কাজটা ভয়ানক কঠিন। কারণ বাংলা সাহিত্যের ইতিহাসের শুরু যদি ধরি তাহলে সেই চর্যাপদ, এবং চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন করতে করতে বাংলার নানা প্রান্তের নানা যে লোকসঙ্গীতের ফর্ম, সেই সমস্তগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমরা এগোচ্ছি 1000 বছরের রাস্তা। এবং এই পারফরমেন্সটা মারাত্মক সফল হয়েছিল। এইখানে যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে প্রসঙ্গে আমি কথাটা বলতে শুরু করলাম, সেটা হচ্ছে যে দোহারের সদস্য যারা, তারা স্টেজের ওপর উপস্থিত ছিলেন। আমরা ওই যে বলছিলাম গ্রেটার দোহার ফ্যামিলি, আমরা ছিলাম। আবার একই সঙ্গে পুরুলিয়ার ছৌ নাচের দল, তারা ছিলেন। আদিবাসী লোকনৃত্যের দল, তারা ছিলেন। ঢাকিদের দল, যারা শ্রীখোল বাজান, তাদের দল। এটা একটা কার্নিভালের চেহারা নিয়েছিল। স্টেজ মনে হচ্ছিল না, মনে হচ্ছিল একটা মেলা। তো এমনই একের পর এক বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা বিভিন্ন সময়ে এসছে, এবং সে আমাদের পথ দেখিয়ে এতটা রাস্তা আমাদের দলনেতা হিসেবে আমাদের এগিয়ে নিয়ে এসছে। দোহার আর কালিকা প্রসাদকে তো কখনো আলাদা করা যাবে না। মানে দোহার সবসময় যার নেতৃত্বে চলে এসছে, আমরা সবাই মিলে একসাথে কাজ করেছি। সে এগিয়ে নিয়ে গেছে নানান কাজে আমাদের, সে স্বপ্ন দেখিয়েছে, আমরা সঙ্গে সঙ্গে কাজ করেছি। তো সেরকম নানান কাজ আমরা অনেকগুলো কাজ নানান সময়ে ঘটেছে। মানে আমি বলতে চাইছি, এর মধ্যেই যেমন আমরা কিছু ছবির কাজ করেছি। খুব বাংলাদেশের একটা ছবি, ভুবন মাঝি সবাই জানেন, আমি তোমারই নাম গাই, তার লেখা সুর করা ওর নিজের। আমরা সেই ছবিতে গিয়েছিলাম। তারপরে বিসর্জন বলে একটা ছবিতে আমরা গান করেছি, ওর মিউজিক ডিরেকশন ছিল। তারপরে আরও নানান কাজ এখনও চলছে, মানে ওরই কাজ করা, হয়তো পুরো কাজটা এখনও শেষ হয়নি, সেগুলো আমরা দোহারের সবাই মিলে শেষ করে যাচ্ছি। আসলে এটা বলতে বলতে মনে হলো যে আমরা না বারবার যত আমরা এগোচ্ছি এই পথটাতে, আমরা কিছু দিন না আমরা সারপ্রাইজের মতো পেয়ে যাচ্ছি। মানে আমার মনে পড়লো যে আমরা রিসেন্টলি একটা অ্যালবামের কাজ করছিলাম, মানে সেটা ওরই মস্তিষ্ক প্রসূত এবং ওরই পুরোটা করে দেয়া দোহারের অ্যালবাম। আমরা কিছুদিন আগে স্টুডিওতে ঠিক করে গেছি, একটা গান অসম্পূর্ণ ছিল, সেই গানটাকে আমরা মিলে যেভাবে সাউন্ডস্কেপ করে গানটা গিয়ে আমরা শেষ করব। স্টুডিওতে গিয়ে দেখি, স্টুডিও যে রেকর্ডিস্ট, তাকে বললাম যে গানটা গাইবো। বললো কোন গান? বললো এরকম একটা গান গাইবো, তো অ্যালবামের গান। বললো ঠিক আছে, কেন গাইবে? এটা তো গাওয়া আছে। গাওয়া আছে না, তো এটা তো গাওয়ার কথা নয়। তো খুলে দেখি আসলে গানটা কিন্তু ওরই গাওয়ার কথা ছিল। এবং খুলে আমি জাস্ট আমার তখন একটা কীরকম একটা না মনে হচ্ছে, আকাশ থেকে ঝমঝম করে, অনেক দিন বৃষ্টি হয়নি, সব শুকিয়ে গেছে চারপাশ, যখন বৃষ্টি নামে ওরকম একটা ফিল হলো আমার মাঝখানে, যে দেখি গানটা না পুরো সত্যিকার অর্থেই ফাইনাল ও নিজে গেয়ে গেছে গানটা। হ্যাঁ, একদিন হঠাৎ করে নাকি চলে গেছিল স্টুডিওতে, সে গানটা গেয়েছে।
তো এরকম করে আমরা নানান মানে আমরা মনে করি কি বলুন তো, ওর উপস্থিতিটা না রোজ আমাদের কাছে নতুন করে আরও বেশি করে আমরা পাই। মানে আমরা যখন মঞ্চেও গান বাজনা করি আমরা বিশ্বাস করি যে যে আগেই বললাম যে দোহার আর কালিকা প্রসাদ কোথাও আলাদা নয়, আমাদের প্রত্যেকের মধ্যে আমরা মনে করি ও আছে। আসলে আমি এটা বিশ্বাস করি, যে কোনো মানুষের শূন্যস্থান কখনো পূর্ণ করা যায় না। আর এটা আমার মনে হয় সেটা পূর্ণ করার ইচ্ছে করাটাও ঠিক না। আমরা এটা মনে করি, এটা বিশ্বাস করি, মন দিয়ে বিশ্বাস করি যে কালিকাদা আমাদের গোটা সমস্ত কর্মকাণ্ডের মধ্যে সে বর্তমান। মঞ্চে আমরা একটা ডুবকি রাখি, যারা আমাদের সম্প্রতি অনুষ্ঠান দেখেছেন সেই ডুবকিটা কালিকাদা বাজাতো। আর আমরা এটা সবাইকে এটা বলি যে আপনারা একবার দুবার মধ্যে মধ্যে চোখটা বন্ধ করবেন, চোখের পাতা যদি আপনারা ফেলেন তাহলে দেখতে পাবেন যে গোটা মঞ্চ জুড়ে কালিকাদা গাইছে, বাজাচ্ছে। সুতরাং সবটাই হচ্ছে বিশ্বাসের বিষয়, ফিলিংসের বিষয়। আমরা এটা ফিল করি, আর আমরা সেই শূন্যস্থান পূর্ণ করতে চাই না। আমরা চাই আমাদের যে শূন্যস্থান, সেই শূন্যস্থানে কালিকাদাকে রেখেই আমাদের বাকি কাজগুলো এগিয়ে নিয়ে যেতে। বরাবরই আমাদের রিহার্সেল সন্তোষপুরে কালিকাদার বাড়িতে হয়। আজকে আমরা কালিকাদার বাড়িতেই বসে আছি। দোহার যখন তৈরি হয় একদম প্রথম দিকটায় বিডন স্ট্রিটের একটা বাড়িতে, অভিজ্ঞতার বাড়িতে, 9 নম্বর কাশী ঘোষ লেন সেই বাড়িটার ঠিকানা, সেখানে আমাদের রিহার্সেল হতো। আর বিভিন্ন সময়ে আমাদের দোহারের এমনি গান বাজনার পাশাপাশি অনেক বড় প্রোডাকশন হয়। সেই প্রোডাকশনটা যেমন একবার একটা আজব কুদরতি বলে একটা প্রোডাকশন হয়েছিল, তবু রঙ্গে ভরা বলে একটা লোকসঙ্গীতের একটা প্রোডাকশন হয়েছিল। সেইগুলো অনেকজন লোক মিলেমিশে, এই মানে অনেক লোকের এটা একটা প্রোডাকশন, প্রায় 20-25 জন লোকের সহযোগে এই প্রোডাকশনগুলো হতো। তখন আমাদের এই ছোট জায়গায় সেই রিহার্সেল করা সম্ভব হতো না। তখন আমরা সেই রিহার্সেলগুলো সন্তোষপুরের মানদা ভবন বলে একটা বাড়ি আছে, সেখানে আমরা রিহার্সেলগুলো করতাম। আজকের দিনেও আমাদের বড় কোনো প্রোডাকশন হলে আমরা সেখানে করি, আর না হলে এই পুরো রিহার্সেলটা কালিকাদার বাড়িতেই আজকের দিনেও হয়। স্মৃতি আসলে অনেক ধরনের হয়, মধুর স্মৃতি হয়, খারাপ স্মৃতি হয়। আমি তো মনে করি স্মৃতি কোনোদিনও ভোলা যায় না। ভালো স্মৃতি তো ভোলা উচিত না, আর ভালো স্মৃতি ভুলতে চাইলেও ভোলা যায় না। তো স্মৃতি আমার মনে হয় আমাদের চারপাশে প্রচুর স্মৃতি। আমার এটাই বিশ্বাস যে যে স্মৃতিগুলো মুছে ফেলতে চাই, যে স্মৃতিগুলো কষ্ট দেয়, সেগুলো আসলে আগামী দিনে এগিয়ে যাওয়ার অনেকটা প্রস্তুতি করে দেয়, অনেকটা জোর তৈরি করে দেয়। বারবারই মনে হয় অনেক রাস্তা তো হাঁটতে হবে, কাজেই ও সমস্ত ভেবে লাভ নেই। কিছু কিছু স্মৃতি আছে যেগুলো সত্যি বারবার মনে করবার মতো, আর সত্যি খুব আনন্দের কিছু স্মৃতি। যেমন ধরা যাক, আমরা একটা খুব বড় প্রোডাকশন করেছিলাম। দোহারের বয়স তখন হবে বোধহয় 7-8 বছর। হ্যাপেনিংস বলে একটি সংস্থা, তারা আমাদের এই অনুষ্ঠানটার জন্য ফান্ডিং করেছিল। অনুষ্ঠানের নাম, অনুষ্ঠান বলবো না, বলবো একটা প্রজেক্ট। এর নাম আজব কুদরতি। নামটা হয়তো শুনে যারা দেখেননি, যারা দেখেছেন, আমার ধারণা অনেকেই দেখেছিলেন এই অনুষ্ঠান, কারণ আমরা এটার গোটা 3 শো করেছিলাম। আর পরে দোহারের 10 বছরের জন্মদিনেও এই অনুষ্ঠানটা করা হয়েছিল। তো যাই হোক, এইটার একটা শুরুর একটা গল্প আছে। আজব কুদরতি এক কথায় বলতে গেলে এটার বিষয় ছিল লালন ফকির এবং রবীন্দ্রনাথ। আসলে রবীন্দ্রসঙ্গীত চর্চার ক্ষেত্রেও
বাউল, বাউল সঙ্গীত, বাউল তত্ত্ব এবং রবীন্দ্রনাথের গান, এটা একটা খুব একটা বেশ আলোচিত বিষয়, এটা চর্চিত বিষয়, নতুন কিছু নয়। কিন্তু বিষয়ের অভিনবত্ব ছিল অন্যখানে। এই যে প্রোডাকশনটা আমরা করেছিলাম এটা ছিল বেসিক্যালি একটি প্রবন্ধ। প্রসাদ একটা প্রবন্ধ লেখে, যে প্রবন্ধের বিষয় লালন ফকির এবং বিশ্বকবির কোথায় একটা দেওয়া নেওয়ার সম্পর্ক আছে। এর পেছনে আরো অনেক ঘটনা, অনেক স্মৃতি, অনেক অভিজ্ঞতা আছে। যেমন প্রথমবার ওর শিলাইদহে যাওয়া, শিলাইদহ দেখতে যাওয়া বা কুষ্টিয়ায় যাওয়া, সেই অভিজ্ঞতা যেমন আছে, তেমনি একজন ভ্যান রিক্সা চালক যার নাম লালন, তার সঙ্গে কথোপকথনের অভিজ্ঞতা আছে। আবার তার পড়াশুনোর ক্ষেত্রে, পড়াশুনোর জায়গা থেকে বা গবেষণার জায়গা থেকে কিছু কিছু তথ্য, যেমন একটা তথ্য আমরা পেলাম যে অনেকে বলছেন যে রবীন্দ্রনাথ বিশ্বভারতীতে, বা এভাবে বলা উচিত তখন বিশ্বভারতী নয়, শান্তিনিকেতন আশ্রম, শান্তিনিকেতন আশ্রমে দুটো গানের খাতা নিয়ে এসেছিলেন। এই ঘটনাটা ঘটে রবীন্দ্রনাথ ঠাকুর যখন শিলাইদহে তার জমিদারি দেখাশোনা করছেন। এটা আমরা সবাই জানি যে সেই সময়ে ছেউড়িয়ার আখড়ায় লালন ফকিরের যে ভক্তেরা ছিলেন, শিষ্যেরা ছিলেন, তাদের সঙ্গে রবীন্দ্রনাথের একটা যোগাযোগ তৈরি হয়। রবীন্দ্রনাথ গিয়েছেন, তারা আসতো, বাউলরা এসে তার কুঠিবাড়িতে গান শোনাতো। এই সমস্ত লেখা রবীন্দ্রনাথের লেখা থেকে পাওয়া যায়, অন্যান্যদের লেখা থেকেও পাওয়া যায়। তো এই যে যোগাযোগের সূত্র, সেই সময়ে ওই লালন ফকিরের শিষ্যদের কাছ থেকে বা প্রশিষ্যদের কাছ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর দুটি গানের খাতা সংগ্রহ করেন এবং সম্ভবত সেই খাতাগুলির কপি তৈরি করা হয়, নকল করা হয়, করে সেগুলো নিয়ে আসা হয়। বিশ্বভারতীর রবীন্দ্র ভবনের যে সংগ্রহশালা, সেখানে এখনো সেই খাতা রক্ষিত আছে। এবং যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে এই খাতায় গানগুলোর পাশে পাশে পেন্সিল দিয়ে দাগ দেওয়া এবং রবীন্দ্রনাথের নিজের হাতে কিছু কিছু নোট লেখা। রবীন্দ্রনাথই কিন্তু প্রথম লালন ফকিরের গান পত্রিকায় প্রকাশ করছেন, স্বরলিপি তৈরি করাচ্ছেন। এই তথ্যগুলো আমাদের খুব আগ্রহ তৈরি করছিল। আমরা প্রতিদিন বাড়িতে বসে এগুলো নিয়ে আলোচনা করছি। লেখাটা তৈরি হচ্ছে এবং লেখাটা তৈরি হতে হতে আমরা একটা সময় গিয়ে ভাবতে শুরু করলাম যে এটার পারফরমেন্স কিরকম হতে পারে। প্রসাদের আসলে সবসময়ই মানে যেটা আপাতভাবে খুব অসম্ভব বলে মনে হচ্ছে, সেই জিনিসটাকে সম্ভব করে ফেলতে হবে, এই ব্যাপারটা ওর মধ্যে সাংঘাতিক রকম সব সময়। এরকম একটা ভাবগম্ভীর একটা মানে থিওরিটিক্যাল একটা জিনিস, সেই জিনিসটাকে পারফরমেন্সে আনা যায়, এইটা কারোরই বোধহয় তখন বিশ্বাসযোগ্য ছিল না। সত্যি কথা বলতে কি আমারও যে খুব ভরসা হচ্ছিল তেমনটা নয়। তারপরে ও ভাবতে শুরু করলো, লিখছে, সেটাকে স্ক্রিপ্টের আকার দিচ্ছে, কোথায় কোন গান বসবে, এমনকি কোথায় কোন কবিতা বসবে। পারফরমেন্সে একজন আবৃত্তিকার, একজন আবৃত্তি শিল্পী আবৃত্তি করছেন একটা রকম, কিন্তু একটা থিয়েট্রিক্যাল ফর্মে, একটা লোকনাট্যের ফর্ম, সেখানে গান আছে, নাচ আছে, এমনকি রবীন্দ্রনাথের কবিতাও বলা আছে, এমনকি চিঠির অংশ উদ্ধৃত করা হচ্ছে, পড়া হচ্ছে, বক্তৃতার অংশ পাঠ করা হচ্ছে এবং তার সঙ্গে অভিনয় হচ্ছে, নাটক থেকে একটা টুকরো অংশ অভিনয় করা হচ্ছে। এই সমস্ত কিছুটা মিলিয়ে কখনো রবীন্দ্রনাথ স্বয়ং এসে উপস্থিত হচ্ছেন, কখনো স্বয়ং লালন ফকির সশরীরে নয়। কিন্তু যারা এই প্রোডাকশন দেখেছেন, আমার সত্যি এখন খুব আক্ষেপ হয় এই অনুষ্ঠানটা যদি আমরা আবার করতে পারতাম। কিন্তু সত্যি কথাই যে এত বড় একটা প্রোডাকশন, সময়ের দিক থেকে, লোকসংখ্যার দিক থেকে, মানে লোকবলের জায়গা থেকে, সেট পারফরমেন্স, সব দিক থেকে এটা এত বেশি বড় ছিল, অনেক হিউজ ছিল, যে সেটা আমরা পরবর্তী সময়ে আর করতে পারিনি। কিন্তু সত্যি বড্ড ইচ্ছে করে যদি আরেকবার করা যেত। আমরা তো মফস্বলে বড় হওয়া ছেলে, আমরা কলকাতায় এসে
দোহারের মতো একটি দল হবে বা তাতে দেশ বিদেশের মানুষের কাছে আমরা গান শোনাতে পারবো, এটা আমরা আমাদের স্বপ্নের মধ্যেও ছিল না। তো সবটাই এক একটা করে মাইলস্টোন পেরিয়ে যাওয়া আর তার সুখদ স্মৃতি। কত কত মহান ব্যক্তিত্বের সঙ্গে আমাদের পরিচয় হচ্ছে প্রতিনিয়ত, তাদের সঙ্গে সংস্পর্শের জায়গার স্মৃতি, আর তার পাশাপাশি আমাদের খারাপ লাগার স্মৃতি, দুঃস্বপ্নের স্মৃতি তো অনেকেই আছে। তো এই ভালো লাগা খারাপ মানে ভালো স্মৃতি খারাপ স্মৃতি থাকবেই, সেইগুলোকে নিয়েই আমাদের আগামীর পথে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথম অ্যালবাম বন্ধুর দেশে, সেটা কনকর্ড মিউজিক থেকে বেরিয়েছিল। তখন ক্যাসেট ছিল। তো আমার মনে আছে তার পরবর্তীকালে আস্তে আস্তে সিডি আসে বাজারে। সিডি একটা দীর্ঘ সময় চলে। আর ইদানিংকালে যেটা হয়, সিডি তো চলেই, তার পাশাপাশি অনেক ধরনের প্ল্যাটফর্ম হয়েছে আমাদের এই গান বাজনা লোকের কাছে পৌঁছে দেওয়ার। তার মধ্যে ডিজিটাল প্ল্যাটফর্ম একটা বিশেষ মাধ্যম। সেই মাধ্যমটা যেমন ইউটিউব আছে, ওয়েবসাইট আছে, তার মাধ্যমে আজকের দিনে এই গান বাজনাগুলো সারা বিশ্বের কাছে যে কোনো সময়ে আপনি পৌঁছে যেতে পারেন সেই গানগুলো নিয়ে। তো সংকটের জায়গা এটাই, সিডি যখনই বেরোতো তখনই তার পরের দিন দেখা যেত যে বিভিন্ন ওয়েবসাইটে সেই গানগুলো কেউ না কেউ আপলোড করে দিয়েছে। কিন্তু তার পাশাপাশি একটা নতুন রাস্তা খুলেছে এবং সেই নতুন রাস্তায়ও কিন্তু হেঁটে আজকের দিনে অনেক ফলাফল আসছে। মানে এই ডিজিটাল মাধ্যমেই আজকে অনেক বড় বড় কোম্পানিরা কাজ করতে শুরু করেছেন। আমরা সেরকম অনেক কোম্পানির কথা জানি যারা আবার কিন্তু এই প্রোডাকশনগুলো তৈরি করার জন্য তারা এগিয়ে আসছেন, তারা শিল্পীদের পাশে দাঁড়াচ্ছেন। আর আমি তো মনে করি একটা নতুন দিগন্তের সূচনা হচ্ছে। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা করি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা করি। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। চামাল 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 ওরে সামনে তোরি পাইয়ো। হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো, হেইয়ো রে হেইয়ো। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণ পণে ভাই ডাকরে আজি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণ পণে ভাই ডাকরে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, ভুলে ফেল সব দৌড়াদৌড়ি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা করি। দোহার সবসময় চেয়েছে সবাইকে নিয়ে কাজ করতে। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্ল্যাটফর্মে যারা প্রতিশ্রুতিমান শিল্পী তাদের আমরা নিয়ে এসেছি, তাদের আমরা সেই প্ল্যাটফর্ম পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আজকের দিনেও যারা ভালো শিল্পীরা আছেন, যারা ভালো গান করেন, ভালো আরও অনেক কিছু করেন, তাদের যখনই আমরা খবর পাই তাদের সম্পর্কে, তাদের বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার আমরা চেষ্টা করি। প্রসাদ সবসময় বলতো একটা লোকসঙ্গীতের মিউজিয়াম হবে, দোহার একটা আর্কাইভ করবে, একটা একাডেমি করবে, যেখানে মানুষ এসে শিখবে, যেখানে ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা এসে দেখবে, যারা আগ্রহী তারা চর্চা করবে। তো এই কাজটা সত্যি অনেক বড় কাজ। একটা একাডেমি করা তো মুখের কথা নয়, কিন্তু আমরা সেই দিকে একটা পদক্ষেপ এগোতে পেরেছি। এটা আমাদের খুব আনন্দের বিষয়, এটা আমাদের সত্যি খুব
বলবো যে আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য এটা আমাদের একটা খুব বল ভরসার জায়গা যে আমরা সেই কাজটার প্রথম পদক্ষেপটা করতে পেরেছি। আমরা সম্প্রতি একটি কর্মশালার আয়োজন করেছিলাম। আসলে এই পুরো প্ল্যানিংটাই আবারও ফিরতে হবে যে এই পুরো প্ল্যানিংটাই কিন্তু বেশ কয়েক বছর আগের, এবং প্রসাদের নিজেরই প্ল্যানিং। বিষয়টা ছিল এইরকম, ভাবা হয়েছিল যখন এই ধরনের আর্কাইভ, একাডেমি ইত্যাদি নিয়ে ভাবা হচ্ছে, তখন আমরা প্রথমে ভেবেছিলাম যে আমরা ছোট ছোট ওয়ার্কশপ, সেমিনার এগুলো করব। তাতে কি হবে, তাতে নানা ধরনের মানুষের একটা আনাগোনা তৈরি হবে, এবং সকলে তো এই ধরনের গান বাজনার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত নন। সবাই গান শিখছেন বা মানে যে কেউ গান শুনতে ভালোবাসেন মানেই যে তাকে গানটা জানতে হবে এমনটা নাও হতে পারে, বা তিনি সুযোগ নাও পেতে পারেন। এমন কিছু কিছু আয়োজন করা যাতে যে কেউ এসে এই ধরনের ইন্টারাকশনের মধ্যে ভাগ নিতে পারেন। তো এই জায়গা থেকে একটা ওয়ার্কশপের ভাবনা প্রথমে ভাবা হয়েছিল। তখন ঘরে বসেই একদিন কথা হলো যে আমরা যদি ওয়ার্কশপটা করি তাহলে আমাদের একটা জায়গা চাই। আচ্ছা, ওয়ার্কশপ হলে কি বিষয়ে ওয়ার্কশপ হবে সেগুলো ভাবতে হবে, কাকে দিয়ে ওয়ার্কশপটা শুরু করা হবে। সেই সময় একজন মানুষের নাম উঠে আসে, তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ, অত্যন্ত কাছের মানুষ, অত্যন্ত গুণী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। কিন্তু ওই যে কিছু কিছু মানুষ থাকে না, বোধহয় এটা লোকশিল্পের ক্ষেত্রেই এটা বেশি করে সম্ভব হয়, কিংবা খুব বড় মানুষ হলে এটা সম্ভব হয়, যে এই ধরনের এত এত বড় মানুষ কিন্তু এত মাটির কাছাকাছি। তিনি হচ্ছেন জামালউদ্দিন হাসান বান্না, বান্না ভাই। সিলেটের প্রখ্যাত শাহজালাল দরগার খাদেম বংশের সন্তান তিনি। তার সঙ্গে কথা বললেই মনটা ভালো হয়ে যায়। এত সুন্দর করে কথা বলেন, এত মিষ্টি করে হাসতে পারেন, আর এমন অনর্গল গান গাইতে পারেন আমি বোধহয় কাউকে দেখিনি। এই বান্না ভাইকে প্রসাদ বলেছিল যে আপনাকে দিয়েই আমি ওয়ার্কশপ শুরু করতে চাই, কর্মশালা শুরু করতে চাই। আর এই কথাটা হয়েছিল শাহজালাল দরগার ওখানটাতেই বসে। বান্না ভাইও সেটা মনে রেখেছিলেন। তাই আমরা যখন বান্না ভাইকে যোগাযোগ করলাম যে আমরা এরকম একটা কর্মশালা করতে চাই, বান্না ভাই বললেন আমি তো জানি। উনি তো জানতেন, ফলে ওনার আশায় এতটুকুও অসুবিধে তৈরি হয়নি আমাদের। আর ঘটনাচক্রে আমরা এই আয়োজনটাও করে ফেলতে পারলাম খুব সহজেই। এই কর্মশালায় 70-এরও বেশি অংশগ্রহণকারী ছিল। আমরা প্রথমে জানালাম যারা আগ্রহী তারা আমাদের এই ওয়ার্কশপে এসে যোগ দিতে পারে। আমাদের আশার অতীত সাড়া পাওয়া গেল। তারপর সেখান থেকে সকলে যখন কর্মশালায় যোগ দিলেন, সেটা একটা মিলন মেলা। সারাদিন ধরে কর্মশালা হলো, পরদিন সন্ধেবেলায় অনুষ্ঠান হলো। সেখানে কর্মশালায় যারা যোগ দিয়েছিলেন সকলেই এই প্রজন্মের মানুষ, সকলেই এই প্রজন্মের ছেলে মেয়ে। তারা কেউ কেউ ইতিমধ্যেই নানান জায়গায় অনুষ্ঠান করেও পরিচিতি লাভ করেছেন, আবার কেউ কেউ আছেন একেবারেই সঙ্গীতের ছাত্র। তারা সকলে এলেন, এসে গান বাজনা করলেন সারাটা দিন। পরের দিন সন্ধ্যাবেলা এরা প্রত্যেকে পারফর্ম করলেন। আমরা সমস্ত অংশগ্রহণকারীকে পরদিনের অনুষ্ঠানে গাইবার জন্য বলেছিলাম। তারা সম্মিলিতভাবে তারা গাইলেন। বান্না ভাইও গাইলেন। এবং ওই মঞ্চে দাঁড়িয়ে, সত্যি কথা বলছি যে ওই মঞ্চে দাঁড়িয়ে দোহার যেন পুনর্জন্ম লাভ করল।
গ্রাম বাংলার না আনাচে কানাচে যারা শিল্পীরা রয়েছেন, যাদেরকে প্রায় মানে কেউ চিনতো না, ধরুন বলরাম হাজরার মতো লোক, মনসুর ফকিরের মতো লোক, কারণ ও একটা কথা সবসময় বলতো যে লোকশিল্পী না বাঁচলে লোকশিল্প বাঁচবে না। হ্যাঁ, শুধু আমরা যারা শহরে গান বাজনা করি, যারা লোকসঙ্গীত করি, তাদের গানগুলোকেই আমরা কিন্তু আমরা দোহার দিচ্ছি। ও সবসময় এই কথাটাই বলতো যে তারা যে আদত শিল্পী, তারা যে গানগুলো গাইছেন, তারা যে বাজনাগুলো বাজাচ্ছেন, আমরা সেগুলোকেই আমরা শহরের মানুষের কাছে তুলে ধরছি। তো সেই ক্ষেত্রে তাদেরকে বাঁচতে হবে, মানে যারা ভাটিয়ালি গান তৈরি করছেন মাঝি মোল্লারা, তারা যদি না বাঁচেন তাহলে কিন্তু আমরা শহরের মানুষরা মানে বাঁচাতে পারবো না। দেশের বাইরে আমাদের সবচেয়ে ভালো লাগার জায়গা আমাদের, এবং আমরা যেখান থেকে সব থেকে বেশি ভালোবাসা পেয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ। যদিও আমরা এটা বিশ্বাস করি না যে কাঁটাতারের বেড়া দিয়ে সুরকে আটকানো যায় বা কোনো গানকে আটকানো যায়। গান আসলে পাখির জাত, সুর পাখির জাত, তাকে কোনো কাঁটাতারের বেড়া দিয়ে আটকানো যায় না। কিন্তু যেহেতু দেশের বিষয়ে কথা হচ্ছে, বাংলাদেশ আমাদের সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছে, কাছে টেনে নিয়েছে। বাংলাদেশ ছাড়াও আমরা সারা বিশ্বের অনেকগুলো দেশে আমরা গেছি। মূলত বাঙালি দর্শকদের কাছেই আমরা আমাদের অনুষ্ঠান পরিবেশনের সুযোগ হয়েছে এবং প্রত্যেকের কাছেই আমরা ভালোবাসা পেয়েছি। দেশে এবং বিদেশে প্রত্যেকের কাছে আমরা ভালোবাসা পেয়েছি, পাচ্ছি এবং আশা করছি আমরা যদি আমাদের রাস্তা ঠিক রেখে চলতে পারি তাহলে সবার কাছে আমরা আগামীতেও ভালোবাসা পাব। বারবার গান গাইতে ইচ্ছে করে, মানে বারবার গান গাইতে যেতে ইচ্ছে করে যে জায়গাটা, সেটা হচ্ছে মেডিসন স্কোয়ার গার্ডেন, যেটাকে সারা বিশ্বের যারা গায়করা আছেন বা শিল্প সংস্কৃতির সঙ্গে যুক্ত আছেন তাদের মক্কা বলা হয় মেডিসন স্কোয়ার গার্ডেন। নিউ ইয়র্ক সিটিতে এই মেডিসন স্কোয়ার গার্ডেন, যেখানে আমাদের একবার গান গাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং তার সঙ্গে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে। তো আমরা চাই বারে বারে সেই ধরনের প্ল্যাটফর্মে গান গাইবার সুযোগ পেতে। মেডিসন স্কোয়ার গার্ডেন বা লন্ডনের রয়্যাল অ্যালবার্ট হল, এই ধরনের সারা বিশ্বে যত বড় বড় জায়গা আছে, হল আছে, বাঙালিদের এই যে বৃত্ত আছে তার বাইরে গিয়েও বিভিন্ন অবাঙালি মানুষের কাছে আমাদের বাংলার শিল্প সংস্কৃতিকে পৌঁছে দিতে বারে বারে ইচ্ছে করে। সাফল্যের পেছনে যতটা বলবো ঈশ্বরের কৃপা, তার থেকে বলবো মানুষের ভালোবাসা। কারণ এই শেষ একটা বছর আমরা বারে বারে এটা বুঝতে পেরেছি, আমরা বারে বারে এটা অনুভব করতে পেরেছি যে লোকে আমাদের কতটা ভালোবাসে। দেশ বিদেশের প্রতিটা লোক আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমাদের প্রশ্রয় দিয়েছেন, ভালোবেসেছেন বলেই আমাদের এই যে ঘর, আমাদের দোহারের বাড়ি যদি বলা হয়, তার যে মূল স্তম্ভ, মূল পিলার, সেই পিলারটা ভেঙে যাওয়া সত্ত্বেও আমরা কিন্তু উঠে দাঁড়িয়ে আজকে আবার আমাদের সেই স্বপ্ন পূরণের রাস্তায় এগিয়ে চলেছি। বিভিন্ন সময় যখন মানসিকভাবে খুব একা লাগে, তখন বারবার তার কথা মনে পড়ে। কারণ এটা চিরকাল, মানে আমাদের এই যে পথ চলা, এতটা বছর ধরে আমরা যে একসঙ্গে পথ চলেছি, যখনই মনের মধ্যে কোনো সংশয় এসছে, মনে হয়েছে কোনো ডিসিশনের দরকার, কোনো পরামর্শের দরকার, সঙ্গে সঙ্গে প্রথম যে ফোনটা আমি করতাম সেটা কালিকাদাকে। আর কালিকাদার ক্ষেত্রেও একই জিনিস হতো। অনেক রাত্রি 12টা, 1টা, 2টোর সময় আমরা একের পর এক ফোন বিনিময় করেছি। যখন সহস্র দোতারা অ্যালবামটা
তৈরি হয় সেই মিউজিক অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব কালিকাদা আমাকে দিয়েছিল, এবং এটা আমার কাছে একটা বিরাট বড় পাওনা যে আমি কতটুকু মিউজিক্যালি রিচ করতে পেরেছি জানি না, কিন্তু ওর মনে হয়েছিল যে হয়তো অমিত এটা পারতে পারে, সেই হিসেবেই আমাকে দায়িত্ব দিয়েছিল এবং সেইটা আমি যথাসাধ্য করার চেষ্টা করেছি। এবং এই মিউজিক অ্যারেঞ্জমেন্টের সময় ও আমাকে নানানভাবে হেল্প করেছে, নানানভাবে। যে আমরা যখন অনুষ্ঠান করতে যাচ্ছি সেই সময়ও কিন্তু ও আমাকে গানের বিষয়ে নানান ধরনের ইনফরমেশনগুলো দিচ্ছিল, এবং সেগুলো আমার মিউজিক অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে খুব সুবিধে হয়েছে। যেটা সবসময় মনে পড়ে প্রসাদদাকে দেখে, কি করে এত ভালো কথা বলে, কি করে বিষয়ের এত গভীরতা আসে। আমি ধ্যানস্থ হয়ে শুনতাম আর ভাবতাম এই ভদ্রলোকের মতো আমি কোনোদিন কথা বলতে পারবো। প্রসাদকে বলেছিলাম তুমি আমাকে শিষ্য বানিয়ে নাও, তুমি কি করে কথা বলো এইভাবে। প্রসাদ তখন হেসে বলেছিল চেষ্টা করো, তুমি একদিন পারবে। সেটা এখনো পারিনি, জানি না কবে পেরে উঠবো। প্রসাদ অনেকদিন ধরেই বলছিল একটা ফেস্টিভ্যাল করার কথা, এমন একটা ফেস্টিভ্যাল যেটা একদম ভারতবর্ষের সমস্ত প্রান্তের, এমনকি সম্ভব হলে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লোকশিল্পের আঙ্গিকগুলোকে তুলে আনবে, একটা কার্নিভাল। এর নানান রকম পরিকল্পনা হয়েছে, নানান নামকরণ হয়েছে, অনেক রকম। আসলে যে কোনো কাজেরই যেটা হয় আর কি, যে একরকম পরিকল্পনা হয়, আবার সেটা ভেঙে গিয়ে আবার আরেক রকম হয়, আবার সেটাকে বাদ দিয়ে আবার আরেকটা রকম, এরকম চলতে 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 আমরা 2014 সালে সহজ পরব শুরু করলাম, দোহার এবং লোপামুদ্রা প্রোডাকশনস। লোপাদি বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের অত্যন্ত বন্ধু মানুষ, প্রসাদের সঙ্গে খুবই হৃদ্যতা, কিন্তু তার থেকেও বড় যেটা, যে সঙ্গীত সম্পর্কে বা বলা উচিত লোকসঙ্গীত, লোকশিল্প সম্পর্কে ওর একটা নিজের মতো করে বোঝাপড়া রয়েছে। যে জায়গা থেকে প্রসাদের যে লোকশিল্পের প্রতি প্রসাদের নিজের যে তাগিদ বা ওর গবেষণার কাজ, ওর নিজের ইনভলভমেন্ট, এইটার সঙ্গে লোপাদির ভাবনার একটা মিলমিশ ঘটতে পেরেছিল। লোপাদি বিষয়টাকে অনুভব করতে পেরেছিলেন, তার ফলেই একটা সফল যাত্রা আমরা শুরু করলাম। সহজ পরব 2014, 15, 16 পরপর রমরমিয়ে সহজ পরব হয়েছে। 2017 আমরা পারি, আর 2018 আবার সেই একই রকম ভাবে আবার যেমন বললাম আর কি, রমরমিয়ে সহজ পরব হলো। আমরা এই জার্নিটাকে, এই যাত্রাটাকে এগিয়ে নিয়ে যেতে চাই আগামী দিনেও। যেমনভাবে দোহারের নিজস্ব কাজগুলো, আমি আগেও বলেছি যে দোহার আগামী দিনে বিভিন্ন রকমের কাজকর্ম করবার পরিকল্পনা করেছে। হ্যাঁ, দোহার সেই স্বপ্ন পূরণের পথে পা বাড়িয়েছে। দোহার লোকশিল্পের একটা আর্কাইভ গড়ে তুলতে চায়, লোক সঙ্গীতের একটা একাডেমি তৈরি করতে চায়। আলাদিনের আশ্চর্য প্রদীপ যদি কোনোভাবে আমার হাতে আসে, তাহলে 3টে বর চাইতেই পারি। একটা বর যে দোহারের এমন কোনো জায়গা হোক যেখানে আমাদের এই পুরো গোটা কর্মকাণ্ডটা আমরা করতে পারি। কর্মকাণ্ডটা কি সেটা এক্ষুনি আমি সবার সঙ্গে শেয়ার করলাম না, কারণ একটা বড় কর্মকাণ্ডের ভাবনা আমাদের মাথায় আছে, তার জন্য দরকার একটা বড় জায়গা। আমাদের যদি একটা বড় এমন কোনো একটা জায়গা হয় যেখানে আমাদের এই পুরো কর্মকাণ্ডটা আমরা করতে পারি, সেটা একটা বর সেই আলাদিনের কাছে চাইতাম। 2 নম্বর বর বাউল শাহ আব্দুল করিমের ভাষায় চাইতাম এটাই, যে এই পৃথিবীটা একটা বাউলের পৃথিবী হয়ে যাক, যেখানে কোনো হানাহানি থাকবে না, সবাই সুরে সুরে কথা বলবে। আর 3য় বর
7ই মার্চ 2017 মিথ্যে হোক। আজকে আপনাদের সঙ্গে পরিচয় হলো দোহার পরিবারের অনেকের সঙ্গে। মঞ্চে যাদের সঙ্গে আপনাদের দীর্ঘদিনের পরিচয়, মঞ্চে যারা আমরা গান গাই তাদের সঙ্গে আপনাদের পরিচয় হলো, অনেকের সঙ্গে আপনাদের পরিচয় হলো না যারা দোহারের এই গোটা কর্মকাণ্ডের মধ্যে, এই পরিমণ্ডলের মধ্যে আছেন। অনেক কথা আপনাদের আজকে বলা হলো, অনেক কথা রয়ে গেল বাকি। তো আগামীতে কোনো দিন আমরা হয়তো আমাদের সেই না বলা কথাগুলো নিয়ে আবার আপনাদের সঙ্গে, আপনাদের সামনে আসব। তখন আরও বাকিরা যারা আছেন, দোহারের সদস্যরা আছেন, তাদের সঙ্গেও আপনাদের পরিচয় হবে। তো যেতে যেতে এটাই বলি যে এই গোটা রাস্তায়, এই গোটা পথ চলাতে আপনারা এতদিন ধরে আমাদের সঙ্গে যেমনভাবে ভালোবাসা নিয়ে আছেন, প্রশ্রয় দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, সেই ভালোবাসাটুকু নিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়াবেন, থাকবেন। দোহার তার পথ চলতে থাকবে। আমি রব না রব না দুদিনে প্রাণ বাসে না, আমি রব না রব না দুদিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, এগো বন্ধু বিনে প্রাণ বাসে না, না 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 গো দুদিনে প্রাণ বাসে না, আমি রব না দুদিনে প্রাণ বাসে না। গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা। গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া। গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা। গান গাই আমার মনে রে বুঝাই, মন থাকে পাগল পারা। আর কিছু চাই না মনে গান ছাড়া, গান ছাড়া। আর কিছু চাই না মনে গান ছাড়া।